রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসংখ্য ছোট গল্পের মধ্যে একটি অন্যতম গল্প স্ত্রীর পত্র। তবে এই গল্পটি অন্যান্য ছোট গল্পের থেকে একটু ভিন্ন রকমের। এটি লিখেছেন পত্রের আকারে। তো সেই গল্পটি আজ আমি আপনাদের শোনাব। শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ভাবটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থক্ষেত্রে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার ঠিক তেমন সম্পর্ক। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল। তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য কোনো সম্বন্ধ আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয় গো। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন এই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল। আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা, তাই ও বাঁচল। বেটা ছেলে হলে কি আর রক্ষে পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। তাই আমার মরণ নাই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়া গাঁয়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন কি হয়রানি না হয়েছিলে তোমরা! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা বলেননি। তোমাদের মেজ বউয়ের রূপের অভাব ছিল না, তোমাদের বড় বউয়ের রূপের অভাব। তাই মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জেদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সেই পাড়া গাঁয়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং কোণের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না। তারা আপনি এসে চেপে ধরে, কিছুতে ছাড়তে চায় না। বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গাঁয়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের ওপর ভরসা আছে, কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই।
যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই দামই তার দাম। তাই তো 1000 রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতেই ঘটে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো, যত জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়া গাঁয়ে মেয়েকে 2 জন পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপর সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল আমি সেটাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকতো, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর কোনো দাম নাই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন সময় লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও টিকে আছে। মা আমার এই বুদ্ধির জন্য বিষম উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গালি দিয়েছ। কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলুম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাই পাশি হোক আর যাই হোক, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি শুধু আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কি করে কবি এই 15 বছরেও তোমাদের কাছে তা ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে একটা বড় মনে জাগছে, সে তোমাদের গোয়াল ঘরটা। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরে তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়াচড়া করার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা। সকালে বেহারার নানা কাজ, উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে গাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন ওই 2টি গরু এবং 3টি বাছুরই সমস্ত শহরের মধ্যে আমার পরিচিতের আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল।
যতদিন নতুন বউ ছিলুম নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য ক্ষমতা লক্ষ্য করে আমাকে ঠাট্টা সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার একটি মেয়ে জন্মে মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মনে আছে, ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করছিল। সদরে তোমাদের একটু বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবপত্রের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়ালে এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়, কিন্তু সেটা ঠিক উল্টো। অনাদর জিনিসটা ছাইয়ের মতো, সে ছাই আগুনকে অহোরাত্র দুঃখ দেয়। হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না, সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষের দুঃখ করতে লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে। এইটি যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যত দূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখে ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কোনো দিন মনে আসেনি। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয় হলো না। জীবনে আমাদের কি বা আছে, মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তাদেরই বাধা। যেদিন যদি জম আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনি করেই উঠে আসতাম। বাঙালির মেয়ে তো কথায় কথায় মরতে চায়, কিন্তু এমন মরাই বাহাদুরিটাই বাকি। মরতে লজ্জা হয়, আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত হয়ে গেল। আবার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়েই আমি লেগে পড়লুম। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লেখাবার দরকার হতো না, কিন্তু বাতাসে একটা সামান্য বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিস্তীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা হতে উড়ে এসে পড়ল।
তারপর সেই থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইয়ের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে আশ্রয় নিল। তোমরা সেদিন ভাবলে এই আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে লেগে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি আর পাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনি ভাব দেখাতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবার যে সাহস তার হলো না। তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড় যা সকলকে বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনি মোটা কাপড় মোটা রকমের ব্যবস্থা করলেন যে বাড়ির সর্বপ্রকার দাস দাসীদের বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা ধরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা। তো আজকে আমি গল্পের এইটুকু অংশই আপনাদের শোনালাম। এরপরে আসল যে কারণটা সেটা আসছে, আপনারা নিশ্চয়ই শুনবেন এর পরের অংশটি। সেটি আপনাদের খুবই ভালো লাগবে। বিন্দু এই বাড়িতে এসে তার কি পরিণতি হতে চলেছে এবং কিভাবে মেজ বউয়ের পরিবর্তন হতে চলেছে এইবার সেইটাই আপনারা শুনতে পাবেন। তো গল্পের পটভূমিটা আপনারা শুনলেন, আসল মশলাটুকু এইবার শুনবেন। অপেক্ষা করুন, পরের দিন আমি বিচিত্রা দিদি আপনাদের কাছে নিয়ে চলে আসব গল্পের সুন্দর অংশটি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।